সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আবার তোমাদের অভিনন্দন জানাচ্ছি অনলাইন পাঠদানে। শুরুতেই আমার পরিচিতি তোমাদের একটু জানিয়ে দিই। আমি বীণা বিশ্বাস, প্রভাষক, ভূগোল বিভাগ, মোংলা সরকারি কলেজ, মোংলা, বাগেরহাট। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি যে বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দিতে চাচ্ছি সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্র অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে নেওয়া দ্বিতীয় অধ্যায়ের পাঠ 3 ও 4 অর্থাৎ ভূমিরূপ সম্পর্কে আমরা আজকে জানব। ভূমির রূপটা কি? পৃথিবীর ভূমির রূপ আমরা জানি, পৃথিবীর বাহ্যিক রূপ কখনোই একরকম থাকে না। ভূমির রূপ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার পিছনে অনেক কারণ বিদ্যমান আছে, যেমন ভূ আলোড়ন, সঞ্চয় সাধন ও ক্ষয় সাধন। এই ভূমির রূপ কখনো উত্থানজনিত, আবার কখনো দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়ে থাকে। ভূমিরূপের এই পরিবর্তন সর্বদা বিদ্যমান আছে। এই পরিবর্তনের পিছনে ভূ আলোড়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমরা দেখি ভূমিরূপের যে পরিবর্তন হয় কি কি কারণে। মূলত ভূমিরূপের 3টি প্রক্রিয়া আছে, যেমন পর্বত, মালভূমি, সমভূমি। ভূমিরূপে পরিবর্তনের ফলে 3টি ভূমি গঠন করে। একটি হচ্ছে পর্বত, মালভূমি ও সমভূমি। আমরা আজ পর্বত সম্পর্কে বিস্তারিত জানব। পর্বত কাকে বলে? পর্বত হচ্ছে ভূপৃষ্ঠের সবথেকে উঁচু ভূমি, যেটা তাকে পর্বত বলে। পর্বত হচ্ছে পার্শ্ববর্তী ভূমি থেকে যে ঢালু ভূমি এবং কমপক্ষে 2000 ফুট উচ্চতা বিশিষ্ট ভূমিকে পর্বত বলা হয়ে থাকে। পর্বত বিভিন্ন রকমের হয়ে থাকে। কিছু পর্বত সরাসরি উত্থানজনিত, আবার কিছু পর্বত আছে যেগুলো সঞ্চয় প্রক্রিয়ায় এবং ক্ষয় প্রক্রিয়ায় গঠিত হয়ে থাকে। পর্বতের বৈশিষ্ট্য
পার্বত্য ভূমি পাললিক শিলা দ্বারা গঠিত। তাহলে কি আমরা জানলাম যে পৃথিবীর বৃহৎ পর্বতশ্রেণী সমূহ পাললিক শিলা দ্বারা গঠিত। আরেকটি বৈশিষ্ট্য, ভূপৃষ্ঠের পর্বতশ্রেণী উপরিভাগ কিছুটা বক্রাকৃতির এবং সাধারণত দেখা যায় উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম বরাবর অবস্থিত, যেমন এশিয়ার হিমালয় পর্বত। আর যে বৈশিষ্ট্য আছে, ভূপৃষ্ঠের যে পর্বতশ্রেণী অবস্থিত সেগুলোর উপরিভাগ কিছুটা এবড়ো থেবড়ো, যেটা ভঙ্গিল পর্বত হিসেবে পরিগণিত। সেসব পর্বতগুলো যেমন হিমালয়, আল্পস, রকি ইত্যাদি পর্বত আছে, যা বৈশিষ্ট্যগতভাবে দেখা যায় এবড়ো থেবড়ো এবং উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত। তাহলে আমরা পার্বত্য ভূমির বৈশিষ্ট্য সমূহ দেখলাম। এখন দেখি পর্বতের গঠন। পর্বতের গঠন বিভিন্ন ভাবে হয়ে থাকে। পৃথিবী পৃষ্ঠে যতগুলো পর্বত আছে তাদের একটি পর্বত থেকে আরেকটি পর্বতের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। কিছু পর্বত আছে ভূ আলোড়নের ফলে উপরে উত্থিত হয়ে গঠিত হয়েছে। কিছু পর্বত দীর্ঘ সময় ধরে পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে লাভা সঞ্চিত হয়ে অনেক সময় বিভিন্ন ধরনের পর্বত সৃষ্টি হয়েছে। এইসব পর্বতের গঠন ক্রিয়ার পিছনে ভূ আলোড়ন, সঞ্চয় সাধন এবং ক্ষয় কাজ বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। গঠন অনুসারে আমরা পর্বতকে 5 ভাগে বিভক্ত করেছি, যেমন ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত সৃষ্টির পিছনে ভূ আলোড়ন বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো কারণবশত ভূপৃষ্ঠের আলোড়ন যখন সৃষ্টি হয় তখনই ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল ও কঠিন অবস্থায় আছে, কিন্তু এর মধ্যভাগ এখনো উত্তপ্ত ও গলিত অবস্থায় আছে। ফলে পৃথিবীর মধ্যভাগ এবং ভূপৃষ্ঠের দুই স্থানের ভিতরে যে চাপের পরিবর্তন ঘটে তার ফলে পৃথিবীর পৃষ্ঠ বা অভ্যন্তর অনেক সময় কেঁপে ওঠে বা আলোড়নের সৃষ্টি হয়। এই আলোড়নের ফলে
কি হয়, এই আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজগুলো যখন ধীরে ধীরে যখন ভাঁজের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তখন একটি ভাঁজ পর্বতের সৃষ্টি হয়, যাকে বলা হয় বঙ্গীল পর্বত। পৃথিবীর আমরা জানি বন্ধুরা, পৃথিবীতে যেসব ভাঁজ পর্বত বা বঙ্গীল পর্বতগুলো আছে তাদের অধিকাংশই সমুদ্রের তলদেশ থেকে সৃষ্ট। অধিকাংশ সমুদ্রের তলদেশ থেকে সৃষ্ট হওয়ার কারণে এই পর্বতগুলোতে সামুদ্রিক প্রাণী ও জীবাশ্ম লক্ষ্য করা যায়। এই বঙ্গীল পর্বতগুলো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে এশিয়ার হিমালয় পর্বত, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বত ইত্যাদি। তাহলে আমরা দেখলাম কি বঙ্গীল পর্বতগুলো ভাঁজে ভাঁজে সৃষ্টি হয়ে থাকে। বঙ্গীল পর্বতগুলো ভাঁজে ভাঁজে সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ ভাঁজ বিশিষ্ট যেসব পর্বত পৃথিবীতে অবস্থিত সেগুলোকে বঙ্গীল পর্বত বলে। এবার আমরা দেখি দ্বিতীয় যে পর্বত আছে আগ্নেয় বা সঞ্চয়জাত। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। লক্ষ্য করো, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতটাকে আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়ে সেটি তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে পর্বতের আকার ধারণ করে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। এখন আমরা দেখি আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতটা কি ধরনের। যখন আগ্নেয়গিরি থেকে লাভাটা নির্গত হয় তখন পার্শ্ববর্তী অঞ্চলে লাভাটা সঞ্চিত হয়ে একটি পর্বতের সৃষ্টি করে, যেটাকে বলা হয় আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত।
করে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলা হয়ে থাকে। এই পর্বতটা আমরা কোথায় দেখতে পাই? ইতালির ভিসুভিয়াস, স্ট্রবলি, লিপারি দ্বীপে পর্বত আছে যেটা স্ট্রবলি। এই ধরনের পর্বতগুলো সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। লাভা সঞ্চিত হয়ে যে পর্বত গঠিত হয়েছে সেটাকে কি বলা হচ্ছে? আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। তাহলে আমরা দ্বিতীয় যে পর্বত দেখলাম সেটি হচ্ছে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। তৃতীয় পর্বত অর্থাৎ ল্যাকোলিথ। ল্যাকোলিথ পর্বত। তাহলে খেয়াল করো, ল্যাকোলিথ পর্বত অনেক সময় ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে আগ্নেয়গিরির উদ্গীত লাভা বাইরে বের হওয়ার চেষ্টা করে। তাহলে পৃথিবীর মধ্যভাগে যে উত্তপ্ত গলিত লাভা আছে সেটা কি হয়? ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে সবসময় বাইরে বেরোনোর চেষ্টা করে। অনেক সময় দেখা যায় সেটি বাইরে বেরোতে না পেরে পৃথিবীর অভ্যন্তরে শীতল হয়ে জমাট বাঁধে। ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে এই লাভাটা সঞ্চয় হতে হতে এবং তাপ বিকিরণ করে শীতল হয়ে অভ্যন্তরে জমাট বেঁধে থেকে যায়। যখন লাভা জমাট বাঁধতে বাঁধতে অনেক বড় আকার ধারণ করে তখন পৃথিবীর পৃষ্ঠ উপরের দিকে গম্বুজ আকৃতি ধারণ করে। গম্বুজ আকৃতি ধারণ করে। এই গম্বুজ আকৃতি পর্বতটা গম্বুজ আকৃতি পর্বতটাই হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। এই গম্বুজ আকৃতির যে পর্বতটা এটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। তাহলে আমরা দেখলাম যে ল্যাকোলিথ পর্বতটা কি? ল্যাকোলিথ অভ্যন্তরে সঞ্চিত গম্বুজ আকৃতির পর্বতটাকে বলা হয় ল্যাকোলিথ পর্বত। তাহলে ল্যাকোলিথ পর্বত হচ্ছে বাইরে নির্গত হওয়ার চেষ্টা করার ফলে যে লাভা ভূ-অভ্যন্তরে থেকে যায় সেখানে জমাট বেঁধে ধীরে ধীরে ভূপৃষ্ঠের উঁচু স্থান বা গম্বুজ আকৃতি পর্বতের সৃষ্টি করে, সেটাই হচ্ছে ল্যাকোলিথ পর্বত। এখন দেখি চতুর্থ যে পর্বত
চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বতটা হচ্ছে ভূঅভ্যন্তরে অনেক সময় ভূ আলোড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল যখন বেশি হতে থাকে তখন একদিকের অংশ, ফাটলের একদিকের অংশ অন্যদিকের অংশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ধীরে ধীরে ফাটলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এই পরিমাণ যখন অনেক বৃদ্ধি পায় তখন একদিকের অংশ আরেক দিকের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে কি হয়, স্তূপ আকৃতি পর্বতের সৃষ্টি করে। এই স্তূপ আকৃতি পর্বতটাকে বলা হয়ে থাকে চ্যুতি স্তূপ পর্বত। তাহলে চ্যুতি স্তূপ পর্বতটা কি? ভূ আলোড়নের ফলে যখন ভূ অভ্যন্তরে ফাটলের সৃষ্টি হয় তখন ফাটলের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রবল ভূ আলোড়নের ফলে স্তূপ আকৃতি এক ধরনের পর্বতের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় চ্যুতি স্তূপ পর্বত। উত্তর আমেরিকার হেনরি প্রদেশের উটাহ পর্বত এই শ্রেণীর। তাহলে এটা হচ্ছে স্তূপ আকৃতি পর্বতটাই হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। এখন আমরা পঞ্চম পর্বতটি সম্পর্কে জানবো যে পঞ্চম যে পর্বতটি আছে সেটি হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ভূঅভ্যন্তর অনেক সময় বিভিন্ন যে শিলায় গঠিত হয়, কিছু শিলা দুর্বল এবং কিছু শিলা কঠিন অবস্থায় থাকে। স্বাভাবিকভাবে দুর্বল শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু কঠিন শিলা খুব সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। সেগুলো শৈলশিরা আকারে পৃথিবীতে অবস্থান করে। এই অবস্থানরত পর্বতকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলা হয়ে থাকে। আমরা জানি বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সূর্যতাপ, হিমবাহ ইত্যাদি কারণে অনবরত ক্ষয়ক্রিয়া চলতে থাকে। এই ক্ষয়ক্রিয়ার ফলে
ক্ষয় হয়। কিন্তু ভূপৃষ্ঠে অবস্থানরত যে কঠিন শিলা সমূহ দেখা যায় সেগুলো খুব সহজে ক্ষয় হয় না, সেগুলো শৈলশিলা আকারে অবস্থান করে। এই শৈলশিলাটি হচ্ছে কি আমাদের ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তাহলে আমরা দেখলাম কি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতটা কিভাবে হয়ে থাকে। প্রাকৃতিক বা যান্ত্রিক কারণবশত পৃথিবীর দুর্বল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে কঠিন শিলা শৈলশিলা আকারে অবস্থান করে সেটি হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত স্কটল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ার পর্বতসমূহ এই ক্ষয়জাত পর্বতের উদাহরণ। এই অঞ্চলে দেখা যায় যে প্রচুর পরিমাণে এই ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত রয়েছে। তাহলে বন্ধুরা আমরা আজকে পর্বতের এই 5 ধরন জানলাম। এখন দেখি মানব জীবনের উপর পার্বত্য ভূমির প্রভাব কি। এই যে পার্বত্য ভূমি, আমরা জানি ভূমির রূপের পরিবর্তনের ফলে কোথাও সমতল ভূমি আছে, কোথাও আছে হাজার হাজার বর্গ কিলোমিটার মালভূমি, উঁচু নিচু পাহাড় পর্বত। এগুলো বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানব জীবনের উপর প্রভাব বিস্তার করে থাকে। আজ আমরা দেখব মানব জীবনের উপর পার্বত্য ভূমির প্রভাব। মানব জীবনের উপর পার্বত্য ভূমির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এর প্রভাবগুলো মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা জানি পার্বত্য ভূমির প্রধান উৎস হচ্ছে নদী, অর্থাৎ পার্বত্য ভূমি থেকে নদীর উৎপত্তি হয়ে থাকে। পার্বত্য ভূমি থেকে নদীর উৎপত্তি হয়ে সেটা বিভিন্ন ধরনের উপকারে এসে থাকে। যেমন নদীর মাধ্যমে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়ে থাকে এবং ভূমির উর্বরতা বৃদ্ধিতে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদীর যেখানে খরস্রোতা অর্থাৎ পার্বত্য অবস্থায় নদীতে যখন খরস্রোত হয় তখন ওই নদীর উপর বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে, যেটা বিভিন্ন ধরনের কলকারখানা পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রভাব যেটা পার্বত্য ভূমিতে বিভিন্ন ধরনের বনভূমি সৃষ্টি হয়ে থাকে, যেটা পাহাড়ি বন নামে পরিচিত এবং এটা বাংলাদেশের বা সারা বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর প্রভাব, বিশ্বের বিভিন্ন পার্বত্য ভূমি জলবায়ুগত কারণে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত হয়েছে, যেটা স্বাস্থ্য নিবাস হিসেবে পরিচিত। 4 নম্বর প্রভাব হচ্ছে
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। পার্বত্য অঞ্চলে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সমৃদ্ধ থাকে, যেটা বাংলাদেশের বা সারা বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। পার্বত্যভূমির ঢালে তৃণভূমি দেখা যায়, যা পশুচারণ ক্ষেত্র হিসেবে পরিগণিত। তাহলে বন্ধুরা, আজ আমরা যে বিষয় সম্পর্কে জানলাম, পৃথিবীর ভূমির রূপ কি, এখান থেকে আমরা পর্বত সম্পর্কে ভালোভাবে জানলাম। আগামী ক্লাসে আমরা পৃথিবীর অন্যান্য যে ভূমির রূপ আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জানব। যে বিষয় সম্পর্কে জানলাম তোমরা বাড়িতে বসে একটু দেখবে। এই পর্যন্ত আজ, আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।